বিএনপি দলটা আসলে কিভাবে চলে, বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন। আপনি যদি কুফরি কালাম করতে চান, একটা জামাত ইসলামের বালিশের, যে কোনো কর্মীর বালিশের নিচে আপনি একটা তাবিজের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন, 40 দিনের মধ্যে লোকটা মারা যাবে। আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের একগুয়েমি, সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা, যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন, এটা আপনারা চান না? কেন, আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি যে যদি নির্বাচিত হই। জি, আর কিন্তু ভেরি গুড, ভেরি গুড। ডক্টর সালাম, আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল চাঁদাবাজির কথা বলছিলেন, কিন্তু মানুক আর না মানুক, এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কিরকম হবে, পলিসি কিরকম হবে, সেরকম একটা ধারণা দিয়েছে। বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই। বিএনপি দলটা আসলে কিভাবে চলে, বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন, তাদের টাকা, বিএনপির নেতৃত্বের টাকা কোত্থেকে আসে, তারা কি আসলে ব্যবসা করেন, তারা কি দল থেকে চাঁদা নেন, দল থেকে টাকা নেন, কিছুই কিন্তু আমরা জানি না। জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি। এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা আমাদের জানাবেন যে এটা কিভাবে তারা চলে। there are two things. নাম্বার 1 হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে দল কিভাবে চলে। রাইট। তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন। এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব না, ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন, পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন, সেটা সামনে আসে। এইটাকে আমি তারেক সাহেবেরটা জানতে পারবো না। পছন্দ না আপনি ওনাকে ভোট দিবেন না। না না, আমি তো জানতেই পারছি না পছন্দ না করব কেমনে, পছন্দ না করতে হলেও তো আমার তথ্য দরকার। আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন। ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না। না কেন? উনি তো এখন পর্যন্ত কোনো ক্ষমতায় যান নাই। ক্ষমতার সাথে কি এটা রিলেটেড ডক্টর সালাম? ডক্টর সালাম, আমি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, আমার কি কোনো রাইট আছে আপনার বেতন কতটা জানার? আমি তো পাবলিক পার্টি না, তবুও আপনার রাইট আছে। আপনি এটা জিজ্ঞেস করতে পারেন। মানে আমি রাইটের কথা বলতে চাই, যখন আপনি পাবলিক পারসন, মানে বিএনপির সর্বোচ্চ নেতা যদি পাবলিক পারসন না হন, এই পৃথিবীতে কে পাবলিক পারসন? পাবলিক পারসন এখানে প্রিভিয়াসির একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি আমার ইনকাম। হ্যাঁ অবশ্যই প্রিভিয়াসির একটা বিষয় আছে যে আমার ইনকাম কত। আপনি আমাকে বললেন, আপনি জিজ্ঞেস করলেন, বলবো না কেন? কারণ সেটা ফ্যান্টাস্টিক, এটা একটা প্রাইভেট বিষয়, রাইট? হ্যাঁ, তবে এটা আমার জানা ছিল না। তবে ডক্টর সালাম, এটা আমার জানা ছিল না। আমি যতদূর জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে, আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন, পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিকলি প্রকাশ করতে হয়, এটাই নর্মস। আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি এই নর্মসটা ফলো না করেন সেটা আপনাকে ভোট দিন না। আচ্ছা, আপনি এই নর্মসটা ফলো না করে আপনি এই রিস্কটা নেবেন, তবু এটা আপনি মানে ওপেন করবেন না। না, আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসি। আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ। আচ্ছা ঠিক আছে। তাহলে এই থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি, তার নিজের পেশা কি, নিজের ব্যবসা কি, সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা ফর্ম ফিল আপ করবেন, উনি লিখবেন, কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই। ঠিক আছে, এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা। দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি, বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয়। আমি এনসিপি 150টা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি, বিএনপি যে 1500 গাড়ি নিয়ে বাইর হয়। আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে 15,000 গাড়ির মিছিল হবে, কমপক্ষে 1.5 লাখ হইতে পারে। সেইটার জায়গাটা কোত্থেকে হবে, সেইটা কি আমরা একটা জবাব চাইতে পারবো? মানে ওইটা কোন জায়গায় হবে? অফকোর্স ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে, আওয়ামী লীগ সেভাবে চলতো, বিএনপি সেভাবে চলে। ওকে, এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন, এটা হচ্ছে কি চাঁদা, মানুষের চাঁদাই চলে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমাদের যেটা দরকার
সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার। স্বচ্ছতা আনা দরকার, রাইট রাইট। সেই জায়গাটায় আমাদের যে সমস্যাটা হয়েছে আমাদের এই 5ই আগস্টের পরে, আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকের গলার মধ্যে ছুরি চাপ মারতে চায়। এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতাম যে ওকে লেটস রেগুলেট আওয়ারসেলভস, আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি, ওই পরিবেশটাই এখন আর নাই। একে দেখতে পারে না, একে দেখতে পারে না, এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি। অ্যাবসলিউটলি। এখন এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতো এমনি করে, এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত। তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আয়তাল কুরসি বললেই হয়। জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাকার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন, সর্বনাশ হয়ে যাবে। আপনি যদি কুফরি কালাম করতে চান, একটা জামাত ইসলামের বালিশের যে কোনো কর্মীর বালিশের নিচে আপনি একটা তাবিজের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন, 40 দিনের মধ্যে লোকটা মারা যাবে। পিকিউলিয়ার অবস্থা। আপনি দেখেন যে আনবিলিভেবল, নির্বাচন ওয়ার্ডটা এমন টক্সিক ওয়ার্ড, মানে ক্রিপ্টোনাইটের মতন। নির্বাচন শব্দটা শুনলে সবাই রেগে যাচ্ছে। ইউ হ্যাভ টু ফেস ইট, উই হ্যাভ টু ডু ইট। না ফাহাম, দুইটা জিনিস আমরা আসলে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা। কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক, যে রাজনৈতিক অঙ্ক, রাজনীতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও, আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেই নাই, তারাও কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি একসেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে, কিন্তু আরেকটা দল আসবে, সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা, মানে বিএনপি হয় নাই এখনো, হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা, ওইটা ছিল হচ্ছে আলোচনা। সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে, কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। বিএনপি যদি এখন যে বিষয়ে রাজি হয়েছে, প্রধানমন্ত্রীর 2 টার্মের কথা আমি যদি বলি, আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক এখতিয়ারের কথা যদি বলি, সেগুলি যদি 2025-এর ডিসেম্বরের আগে রাজি হইতো তাহলে বোধহয় নির্বাচনটা আরেকটু আগেও হইতে পারত। আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের একগুয়েমি, সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা, এরকম কিছু? না, আমি বিএনপি তো ম্যাক্সিমাম সংস্কার মেনে নিয়েছে। না, মানছে অনেক পরে। ডক্টর সালাম, আপনি খেয়াল করেন এটা হলো গত 1-2 সপ্তাহের ডেভেলপমেন্ট। না, আমি আপনাকে বলি যে বিএনপি ফান্ডামেন্টাল কিছু সংস্কার মানে নাই। ফান্ডামেন্টাল সংস্কারের মধ্যে একটা হচ্ছে এনসিপি, যেটা সাংবিধানিক কাউন্সিল, সেটা ঠিক আছে, সেটা আমি বুঝছি। হ্যাঁ, এই ধরনের কয়েকটা ফান্ডামেন্টাল সংস্কার তারা দুইবারে বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, সেটা তো বিএনপি প্রথমে মানতেছিল না, মেনে নিয়েছিল না, এটা এখন মানছে। এটা যদি গত বছর মানতো তাহলে ইলেকশন আরো আগে হইতো। এইটা একটা হাইপোথিসিসের কথা বললাম। না, আপনি ইউ আর রিডিং ইট রং। আচ্ছা, জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুটো দল নির্বাচন চায় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের হান্নান মাসুদ যাই বলুক, তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার। এই সরকার অথর্ব, এই অপরাধে তাদের অথর্বপনা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে। এটা হচ্ছে কি এনসিপির অফিসিয়াল স্ট্যান্ড। আমার মনে হয় যে আপনাকে তো এই জি, আপনি শেষ করেন, একদম শেষ করেন। আমি হান্নান মাসুদকে আর প্রশ্ন করতে চাই না, আপনার মন্তব্য যদি মনে করেন, জি, আপনি যদি মনে করেন যে এই সরকার অথর্ব, আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না, কিন্তু এই ওয়ার্ডটা, এটা সত্যি কথা, এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে। আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বের হতে পারবেন না। ওকে, মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তারা অনির্বাচিত। আমি একটু হান্নান মাসুদের কাছে যেতে চাই। জনাব হান্নান মাসুদ, দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল, এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামী আসলে নির্বাচন চায় না। সেজন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না, এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না। প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই, আমার জায়গাটাকে একটু আমি বলে নিই। আপনারা প্লিজ এটা বললেন না যে আমরা নির্বাচন চাই, আগে হানা ভোট দেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, এটা বললেন না। মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না, এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন, যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন, এটা আপনারা চান না কেন? আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি যে যদি
নির্বাচিত হই। জি, কিন্তু ভেরি গুড। কথা হচ্ছে যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না। আমি রুলস রেজুলেশন আমার পার্টি আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা। আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে, আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল না। আমরা বলছি নিয়মের কিছু পরিবর্তন করেন না, আমরা নিয়মের পরিবর্তন করতে বলছি, যত দ্রুত নিয়মের পরিবর্তনে আপনারা একমত হবেন তত দ্রুত নির্বাচনটা হবে, আমরা সেই কথা বলি। আমরা যখন হচ্ছে আপনি ধরেন হচ্ছে বিএনপি 31 দফার মধ্যে পরপর 2বার প্রধানমন্ত্রী হবে, আমি এটা কয়েকবার করছিলাম, পরপর 2বার। আমি খুবই নিজেও বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম, পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না। সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন 31 দফা তৈরি করলো 2022 সাল কি 23 সালে, তখন ছিল হচ্ছে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না, এই বিষয়টাই ছিল। কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত কমিশনের আলোচনায় গেল, বিএনপি সেখানে পল্টে নিল, বিএনপি বললো না হচ্ছে পরপর 2বার। এইটা নিয়ে মোট 4টা মিটিং হলো, তারপরে গিয়ে বিএনপি একমত হলো, 4 দিন নষ্ট করা হলো, 4টা মিটিং এর জন্য 2 সপ্তাহ নষ্ট হলো। আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না। না কিন্তু আমি সংস্কারের প্রসঙ্গে একটু আসি, আপনি এইটাও একটু বললেন, আপনারা একটা দাবি করলেন, অদ্ভুত দাবি, যে বিচার করে যেতে হবে কারণ বিএনপি আসলে বিচার করবে না। বিএনপি হচ্ছে আওয়ামী লীগ দিয়ে সবচেয়ে বেশি সাফার দল, তারা বিচার করবে না এবং এই বিচার এই সরকার না করলে আর কেউ করবে না, এরকম একটা দাবি করে আপনারা নির্বাচনে যেতে চাইলেন। জি খালেদ ভাই, বিএনপি সবচাইতে সাফার দল, এটা আমি আপনি সবাই স্বীকার করি, বাট তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকায় এলাকায় শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে? এনসিপিও কিছু কিছু নিচ্ছে, এনসিপির কাছে যারা আসতেছে তারা এনসিপিও নিচ্ছে। আপনার আমি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দিচ্ছে, আপনি চাইলে আমি আপনাকে দিব না। হতে পারে এনসিপি তো আওয়ামী লীগ দ্বারা সবচাইতে দল না, আমি যেটা আপনাকে বলতেছি, বিএনপি কিন্তু আওয়ামী লীগ দ্বারা সবচাইতে নির্যাতিত দল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির আগ্রহ ছিল না, বিএনপি চাই না। এখনো বলতেছে না তো, দল নিষিদ্ধের ব্যাপারে তো আরেকটা দলের আগ্রহ থাকতে পারে না। আপনাদের দলের যাকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল সেই মাহফুজ সাহেবও কিন্তু প্রথম দিকে বলছিলেন আওয়ামী লীগ যেভাবে জামাতকে ডিল করছে সেভাবে আওয়ামী লীগকে ডিল করা আমাদের উচিত না। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত 3টা বড় বড় সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লীগ তিনি নিষিদ্ধ করতে চান না। খালেদ ভাই, আমরা এখনো বলছি যে হচ্ছে আওয়ামী লীগকে জামাতকে যেভাবে ডিল করা হয়েছে, আওয়ামী লীগকে যদি একইভাবে ডিল করা হয় দেশের সহনশীলতা রাজনীতি থাকবে না। আপনার অবশ্যই এই বিরাট জনগোষ্ঠীকে রাজনীতি করার অধিকার দিতে হবে, যারা অপরাধের সাথে জড়িত ছিল না, অপরাধীদেরকে বিচার করতে হবে, এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায়, যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিলই না কেউ বিএনপি পরিচয় দেওয়ার জন্য তেমন একটা কোনো গোষ্ঠী, শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মিছিল হইতো, প্রতিষ্ঠা বার্ষিকীর আর কোনো প্রোগ্রাম হতো না, সেই সবাই আওয়ামী লীগ ছিল। এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে? আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল, আপনার প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান, প্রত্যেকটা এমপি, এগুলার মোটামুটি বিচার করলে বাংলাদেশে 10,000 বিচার হয়ে যায়। 10,000 মানুষের বিচার করলে আওয়ামী লীগ থাকে নাকি? কিন্তু সেটা তো হচ্ছে না, এদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। আপনি 10,000 মানুষের জনাব হারুন মাসুদ 10,000 মানুষের বিচার সম্পর্কে মানে বিচারটা কি করতে হবে? সম্পন্ন করতে হবে, শুরু করতে হবে, কি করতে হবে? না মামলা দিতে হবে? এটা তো কথা না। আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি, অন্তত শেখ হাসিনা সহ কয়েকজনের রায় দেখতে চাচ্ছি। শেখ হাসিনা, আপনি কি মনে করেন যে শেখ হাসিনার পক্ষে যে মামলা হবে সে রায় দেওয়াটা 4-5 বছরের মধ্যে সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ শেখ হাসিনার বিচারের জন্য যেই প্রমাণগুলা দরকার তার মধ্যে অনেকগুলা প্রমাণ আপনি অনেক বড় রাজনৈতিক নেতা, কিন্তু আমি আপনাকে আসলে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আর দণ্ডবিধিটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি ভাই এই জন্য তো দ্রুত ট্রাইব্যুনাল করা হয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে রে ভাই, দ্রুত বিচার ট্রাইব্যুনাল কইরাই, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করলো আপনাকে তার মধ্যে সাক্ষী নিতে হবে, সাক্ষ্য প্রমাণ নিতে হবে এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের উপরেও একটা এপিলেট কোর্ট আছে, সেই এপিলেট কোর্টে গিয়ে আপনার আমি বিচার নিম্ন আমরা বলছি বিচারের, আমরা বলি যে হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি, রায় দেখতে চাচ্ছি, নিম্ন আদালত থেকে রায় আসার পরে আপিল বিভাগে যাবে, হাইকোর্টে যাবে, রায় দেখতে চাচ্ছেন। রায়ের জন্য তো
আচ্ছা আমার মনে হয় যে আপনাদের দলেও অনেক আইন কানুনের লোক আছেন, তাদের সাথে একটু কথা বলেন আপনি। ট্রাইব্যুনাল দ্বিতীয় ট্রাইব্যুনালকে এখনো কার্যকর করে নাই সরকার। আমরা যে অনীহা অনিচ্ছা দেখি, এটা নিয়ে তো আমরা উদ্বিগ্ন, আমরা মানে হচ্ছে খুব আতঙ্কিত। কারণ সরকারের 2-3টা ট্রাইব্যুনাল করে বিচারগুলো তো দ্রুত করতে পারে, একটা ট্রাইব্যুনাল করে সে এরপর সেকেন্ড ট্রাইব্যুনাল করতে সেটাকেও ভালোভাবে কার্যকর করে নাই। আমরা বলছি না যে হচ্ছে নির্বাচন হতে হবে না, নির্বাচন হওয়ার জন্য কিছু আমরা মৌলিক শর্ত দিছি। আমরা বলি নাই যে সবাই ফাঁসিতে ঝুলাই দিয়ে তারপর নির্বাচন, আমরা হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি। আপনারা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না এখন পর্যন্ত? না, আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত সেই পরিমাণে। 1 বছর হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। মানে কি আমরা এটাকে সাক্ষ্য গ্রহণের আগে মানে এখন মুশকিলটা হলো, আপনারা যখন আমি এটা বলবো যে সাক্ষ্য গ্রহণের আগে যে আইন কানুনের প্রসিডিওর লাগে, তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার, বিপ্লব আইন কানুন মাইনা হয় নাই। কিন্তু এখন বিচার যদি আপনি আইন কানুন মাইনা কন, তাহলে আইনের অগ্রগতি দেখতে চাচ্ছি। আপনার আওয়ামী লীগের কিছু মৌলিক বিচার ছাড়া, অগ্রগতি ছাড়া আপনি নির্বাচন দেওয়াটা প্রতারণা হবে। আমরা বলছি যে হচ্ছে সংস্কারের যে আমার নির্বাচনের জন্য যে ফিল্ড দরকার সেই ফিল্ডটা দেন। আপনি তো আমার একজন কর্মী, আমার মিছিলে আসলে দেখি যে আওয়ামী লীগ যেভাবে বাড়িতে ফেরার পর হুমকি দামকি দিত, গায়ে হাত তুলতে, এটা অহরহ করতেছেন। আমি কিভাবে এই নির্বাচনে যাবো? আমি তো দেখতেছি পরিবেশটা একই। আমি দেখতেছি আমি প্রচারণা। আমার মনে হয় যে জনাব হান্নান মাসুদের বক্তব্য একদম পরিষ্কার করেছেন যে গণ অভ্যুত্থান দায়িত্ব নিতে হবে, বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে আস্থায় নিতে হবে যে তাদের নেতা কর্মীরা আমাদেরকে মানে হচ্ছে অন্যায় ভাবে আঘাত করবে না, সুন্দরভাবে আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে। জনাব হান্নান মাসুদের সাথে প্রতিনিয়ত আজ পর্যন্ত আমি একটু শেষ করি, চট্টগ্রামে সহ গোপালগঞ্জে হামলার পরে বিএনপির যেই পরিমাণ পোস্টেড নেতা কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে, তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থাও বিএনপি নিত, তাদের যারা এইভাবে একবার প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করছে, তাহলে আমরা মনে করতাম বিএনপি চাই যে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডে শুধু একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে। আমার মনে হয় আপনার বক্তব্য একদম পরিষ্কার। কারণ এইটা নিয়ে আমি এখন জনাব ফাহাম আব্দুল সালামের কাছে যাবো। জনাব ফাহাম আব্দুল সালাম, বিচারের জন্য যে দাবি তারা করতেছেন যে একটা দৃশ্যমান অগ্রগতি, এবং তারা দাবি করতেছেন যে বিএনপি ক্ষমতা আসলে যে তাদের কোনোভাবে হেনস্থা করা হবে না, সেই রকম কোন একটা আস্থায় নেওয়া, সেটি দেখা যাচ্ছে না। বড় ক্ষমতায় আসবে তা না ভাই, সেটা বলিনি, বলছি একটা নির্বাচনের পরিবেশে প্রচারণার ক্ষেত্রে আমাদের স্বাধীন ভাবে কেউ এনসিপি করতে পারবে, কেউ জামাত করতে পারে, সেই পরিবেশটা বিএনপি ওকে ফ্যান্টাস্টিক। উদাহরণ দিতে পারবো, শুধু এনসিপি করার কারণে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে বিএনপি কর্তৃক, যেটা আওয়ামী লীগ করতো। ওকে জনাব ফাহাম আব্দুল সালাম, দেখেন বাংলাদেশের লোকাল রাজনীতির কিছু রিয়ালিটি আছে, এটা আজকের না, এটা আপনি 1950 সালের স্মৃতি কথাতেও পাবেন। সেটা হচ্ছে কি, আপনি যদি একটা এলাকার খুব বিখ্যাত লোকের গালিগালাজ করেন কিংবা তাকে যদি কুৎসা করেন, তাহলে আপনার ফিজিক্যাল ভয় আছে। আমার কাছে সালাউদ্দিন, আমার মনে হয় যে হান্নান মাসুদ যেটা বলছিলেন যে সালাউদ্দিন সাহেবের যে ঘটনা ওইটা নিয়ে বলছেন, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি কিন্তু এটাকে বেশ ভালোই হ্যান্ডেল করেছে। সালাউদ্দিন সাহেব কিন্তু কোনো এটাকে ঘটনা এখন যেটা ঘটছে, দ্য ওয়ে আই রিড ইট, যে জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতারা তারা চাচ্ছেনই যে একটা অল্টারকেশনের মধ্যে যেন যাওয়া হয়, অর্থাৎ অল্টারকেশনে গেলে তারা এটা বলতে পারে। আমার পার্সোনাল রিডিং, হান্নান মাসুদের সাথে আমি একমত নই, আমি পার্সোনালি মনে করি যে এনসিপি আলটিমেটলি ইলেকশনে নাও যেতে পারে, এবং আলটিমেটলি ইলেকশনে না গেলে তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করবে যে আমাদেরকে, আমি মনে করি না যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে গেলে আপনাকে মেরে ফেলবে কেউ পিটায়। হাউএভার খুব ভালো না, ইট হ্যাজ ইমপ্রুভড আ লিটল ফ্রম লাস্ট ইয়ার, কিন্তু হয়তো আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা যাওয়ার কথা সেখানে যেতে পারিনি। কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের রিয়ালিটি আপনাকে মানতে হবে। বাংলাদেশের রিয়ালিটি এমন না যে অস্ট্রেলিয়ার মতন যে দুজন নেতা পাশাপাশি বসে দুজনকে কুৎসা করছেন, এই জিনিসটা বাংলাদেশে হবে না ভাইয়া। যেটা হবে না সেটা বাস্তবতার কথা, ওই অবাস্তব কথা আমি যাচ্ছি না। কিন্তু আমি মনে করি যে ইলেকশনের আগে বাংলাদেশের এই পর্যায়ে যাবে যে খুব বড় ধরনের থ্রেট থাকবে না, আমি এটা মনে করি, এবং এই কাজটা করার দায়িত্ব হচ্ছে সরকারের। ডক্টর সালাম, ইলেকশনের ওই পর্যায়ে যাওয়ার আগে হান্নান মাসুদ যে কথা বলেছেন সেই জায়গা থেকে আমি একটু আসি।
উনি একটি অভিযোগ করেছেন যে বিচারের কোনো লক্ষণ, মানে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় আছেন, ধরেন শেখ হাসিনা সহ যারা আছেন, তাদের আসলে বিচারের কোনো একটা মানে লক্ষণীয় অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না, সরকার দ্বিতীয় ট্রাইব্যুনালটাকে চালু করছেন না। এইটার কি কারণ বলে আপনারা মনে করেন, যে মানে কেন সরকার এটা আসলে করতেছে না? এক, আর দুই হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এনসিপি যত সিরিয়াস, এনসিপি যতটা নিজেদের ভুক্তভোগী মনে করে, বিএনপি তার উল্টা দিকের পথে কেন আছে? বিএনপি কেন মনে করে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ? আমি প্রথম কোশ্চেন উত্তরটা খুব সহজ। জি, প্রথম কোশ্চেন হচ্ছে কি, আমি এই বিষয়ে অনেকের সাথে কথা বলেছি যে মানে শেখ হাসিনার কেস কেন আগায় না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যারা তদন্ত করবে এই ধরনের পুলিশ অফিসার ছিল না। কোয়াইট সিম্পলি আপনি পুলিশের লেয়ার বাই লেয়ার হচ্ছে আওয়ামী লীগের লোক। এদেরকে যখন সরায় ফেলা হয়েছে, তখন আপনি দেখবেন যে যারা বিএনপি পন্থী কিংবা আপনি হোয়াট এভার প্রফেশনাল অফিসার যারাই কি বলেন, তারা 15 বছর ধরে তদন্ত করেন। তারা সবাই ওই ওএসডি হয়েছিল 15 বছর ধরে। এখন তারা মানে আপনি প্রফেশনালি যদি 15 বছর একটা কাজ না করেন, আপনার তো কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় না। তারা ওই কাজটাই ভুলে গেছে। প্রথম দিকে প্রথম 3-4 মাস দিস ওয়াজ অ্যান ইস্যু। তো এই কারণে তারা তদন্ত কাজ আগাতে পারেনি। তো আর বাংলাদেশের আপনারা আমরা সবাই জানি যে ইনস্টিটিউশন গুলো ধ্বংস হয়ে গেছে। তো ওই কারণে আপনার প্রথম দিকে তদন্তের গতি খুবই মন্থর ছিল, এবং দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ। এই কারণে হাসিনার ব্যাপারে যেটা দৃশ্যমান অগ্রগতি সেটা দেখা যাচ্ছে না। ওকে, হচ্ছে নাম্বার 1 কোশ্চেন। আর নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির এক ধরনের রিল্যাক্টেন্ট অবস্থান, আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে রাজনীতি করার ব্যাপারে বিএনপির একটা চাওয়া। না না না, আওয়ামী লীগকে নিষিদ্ধ, আচ্ছা আমি আপনার একটা বাস্তবতার কথা বলি। আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন বলে, আপনার কি মনে হয় যে এই ক্ষমতাটা একটা সরকারের থাকা উচিত কিংবা পার্লামেন্টের থাকা উচিত? আমার তো মনে হয় যে একটা পার্লামেন্টের এই ক্ষমতাটা থাকা উচিত না। আপনি তার যে কোনো ইন্ডিভিজুয়ালের বিচার করবেন, এবং এটা করতেই হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধীর বিচার করতে হবে। কিন্তু আপনি যদি অ্যাজ এ পার্টি একটা জিনিসকে ব্যান করেন, আপনার কোনো এই প্রেসিডেন্সটা ক্রিয়েট করে 15 বছর পর অন্য কোনো পার্টিকে যদি ব্যান করা হয়, আপনি এটা কোনো গ্যারান্টি দিতে পারবেন? খুব বাজে প্রেসিডেন্স একটা পলিটিক্যাল পার্টি যদি আপনি ব্যান করেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, আই ক্যান গ্যারান্টি দিস, আই হ্যাভ মেট আ লট অফ পিপল লাইক দিস। আমাদের যারা ফরেন পার্টনার এখনই তারা করছে, তখন আরো ফুল থ্রটলে করবে। যে আপনি যদি তাকে নিষিদ্ধ করেন, পরের দিনই আমেরিকা, ইইউ এসে বলবে যে তোমরা নিষিদ্ধ করলে, যখনই আপনার একটা আইএমএফ এর লোন লাগবে, কোনো কিছু লাগবে, বলবে যে এই নিষিদ্ধ উঠাও। এখন সমস্যাটা কি আপনি দেখেন, বিএনপি যদি তখন ওই বাটে পড়ে যদি এই নিষিদ্ধ উঠাতে চায়, এনসিপি বলবে দোসর, জামাত ইসলামী বলবে এরা হচ্ছে গিয়ে দোসর। ইটস এ বিগ প্রবলেম। এর থেকে অনেক বেটার হচ্ছে যে আপনি নিষিদ্ধ না করে তার প্রত্যেকটা লোকের বিচার করতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা লোকের বিচার করেন টপ লেভেলের, আওয়ামী লীগ বলে তো কোনো দল থাকবে না। আর যেটা হান্নান মাসুদ বললেন যে লোয়ার লেভেলের লোকেরা বিএনপি হয়ে যাচ্ছে, তার আগে তো উনি নিজেই বললেন যে যারা আওয়ামী লীগের লোয়ার লেভেলের অপারেটিভ, তাদেরকে তো আপনাকে রাজনীতির মধ্যে ফেরাতে হবে। তাদের তো রাজনীতি করার রাইট আছে। এখন একটা ধরেন ছোট লেভেলে আওয়ামী লীগ, দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ, যে তারা তো নাই হয়ে যাবে না। তারা হয় এনসিপি তে, নাহলে জামাতে। আমি আজকে দেখছিলাম একটা ছেলে যে আগে ছাত্রলীগ করতো, এখন শিবির হয়ে গেছে। এটাই হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা। এই ঘটনাটা ঘটবে, তো ওই ঘটনাটা তো আপনাকে একসেপ্ট করতেই হবে। মানে এছাড়া তার আপনার কোনো ওয়ে নাই। আপনি কি লক্ষ লক্ষ লোকের বিচার করবেন? এটা পসিবল না। তো লো লেভেলের যারা অপারেটিং, তারা অবশ্যই এনসিপি, বিএনপি, জামাতের সাথে ভিড়বে।